সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দেশ ও বিদেশে ভূমিকার প্রশংসা। রাজধানী বনশ্রীতে শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। খিলক্ষেতে গণপিটুনিতে আহত ধর্ষক ঢাকা মেডিকেলে ভর্তি। গ্রেনেড হামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। অস্ত্র মামলার সাজা থেকে খালাস পেলেন বাবর। এবং এই যাত্রায় ট্রেন টিকিটের জন্য অনলাইন যুদ্ধ। প্রথম আধ ঘন্টায় 1.25 কোটি হিট। ঝক্কি এড়াতে আগে ভাগে ঢাকা ছাড়ছেন অনেকে। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে তিনি দেশ বিদেশে সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি জুলাই অগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও প্রফেসর ইউনূসকে জানান সেনাপ্রধান। 4 বছর আগে রাজধানী বনশ্রীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। এদিকে রাজধানী খিলক্ষেতে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। এর আগে ভিকটিমকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিপক্ষে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ আশা করছে আপিল বিভাগও খালাসের রায় বহাল থাকবে। এদিকে অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি মামলাটি আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকাতেও রাখা হয়। তবে শেষ পর্যন্ত এদিন আর শুনানি হয়নি। অনেকের প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন আপিলে গেল রাষ্ট্র? তার ব্যাখ্যা দিলেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। এদিন বাসা থেকে অস্ত্র উদ্ধার মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট। আদেশে অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন, তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই 1-11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দিবেন আপিল বিভাগ। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে হেয় করতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টকে উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় গণমাধ্যম প্রশ্ন করেছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে 111-এর মতো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও জানান ফারুক। দেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে অচিরেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
তুলসী গেবার্ড আমার মনে হয় অতীতের দিকে যদি লক্ষ্য করতেন, 16 বছরে যারা এই দেশে ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট কায়েম করেছে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করেছে, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সেই কথাগুলো যদি উনি ইতিহাস থেকে নিয়ে জানতেন তাহলে আমার মনে হয় ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছে উত্তরটা এভাবে হতো না। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নাই, তাই যেই কথাটুকু আমাদের নেতা তারেক রহমান বলেছে অহেতুক বলে নাই, এটার একটা প্রচেষ্টা চলছে বলে জনগণ মনে করে। মূল্যস্ফীতি কমানো, ব্যাংক স্থিতিশীল, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে 2025-26 অর্থ বছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাকি সংস্কার পরবর্তী সরকার করবে। এ সময় সামাজিক নিরাপত্তা ভাতা ন্যূনতম 5,000 টাকা করার দাবি জানান সাংবাদিকরা। বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে এটা যেন তথাকথিত গতানুগতিক বাজেট না হয়ে যদি কিছুটা ইনোভেশন থাকে যেটা পরবর্তীকালে। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা মন্থর হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সাথে একসাথে বড়, সামাজিক সেক্টরে কীভাবে আরও বেটার করা যায়, শিক্ষা এবং বিশেষ করে প্রযুক্তিকে। জাতিসংঘের তালিকাভুক্ত 10 লাখ রোহিঙ্গা ডেটাবেজ ব্যবহারের অনুমতি পেয়েছে জাতীয় পরিচয়পত্র বিভাগ। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। বিকেলে সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে এসব জানিয়েছেন এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানান, ইউএনএইচসিআর এর কাছে থাকা রোহিঙ্গাদের ডেটা অনুযায়ী ভোটার তালিকার কেউ যুক্ত হয়ে থাকলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই ডেটাটা ইলেকশন কমিশনে থাকবে নাকি মোফায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে, এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতোমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। এই যাত্রায় ট্রেনের টিকিট পেতে অনলাইন যুদ্ধে হুমড়ি খেয়েছেন কোটি মানুষ। বিশেষ ব্যবস্থায় বিক্রির 6ষ্ঠ দিনে প্রথম 30 মিনিটে মোবাইল অ্যাপে হিট করেছেন প্রায় 1.25 কোটি মানুষ। 29 মার্চের টিকিটের জন্য আজ ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় 33,000 আসনের টিকিট। এদিকে ঝক্কি এড়াতে সন্তান সন্ততি নিয়ে অনেকেই আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শুক্রবার। সেদিন দেয়া হয় 24 মার্চের টিকিট। বিক্রির পঞ্চম দিনে এসে 29 মার্চের টিকিটের জন্য চলে অনলাইনে যুদ্ধ। টিকিট পাওয়ার যুদ্ধে হেরে যান বেশিরভাগ মানুষ। অনলাইনে বিক্রি শুরুতেই সব টিকিট শেষ, এমন অভিযোগের অন্ত নেই। মিনিট তো পরের কথা, সেকেন্ডের মধ্যে তো টিকিট নেই, সেকেন্ডেও না, যেটি সাদা থাকে ক্লিক করলেই ওটা দেখা যায় যে বুকড। ট্রেনে চেক করা হয় ঈদের যে জার্নিটা, ম্যাক্সিমামই এনআইডির সাথে কারো মিল পাওয়া যাবে না, কারণ তারা ম্যাক্সিমামই কোনো সিন্ডিকেট অথবা কোনো থার্ড পার্টির মাধ্যমেই টিকিট তারা সংগ্রহ করবে। টিকিটটা 3 দিন 4 দিন আগে ঢুকে দেখি নাই, একটা টিকিট নাই, এনআইডি জিজ্ঞাসা করি টিকিট নেই, এখন টিকিট ছাড়াই যাইতেছি আমরা, ধরলে কিছু হাতে ধরাই দেবো শেষ। কেন ভালো আসনে টিকিট দ্রুত শেষ হয়ে যায়? দালালেরা ভালো টিকিট আগে থেকেই কেটে রাখছে কিনা, ইন্টারনেট সুবিধাহীন মানুষ কিভাবে টিকিট পাবে, এমন বিষয় আমলে নেওয়ার তাগিদ দেন যাত্রীরা। টিকিট যে সময় ছাড়ে 5 মিনিট অথবা 10 মিনিট পরে করলে তখন আর পাওয়া যায় না টিকিট। একজনের আইডি ব্যবহার করে আরেকজন কিনতেছে। এই জন্য এই অনলাইন সিস্টেমটাকে আরও সিকিউর কীভাবে করা যায় সেটা উদ্বোধন কর্মকর্তাদের এটা নিয়ে চিন্তা করা অবশ্যই দরকার আছে। 29 তারিখের টিকিটের কথাই বলি, প্রায় 2.5 কোটির মতো মানুষ সেখানে ভিড় করছিল। সেক্ষেত্রে ঈদের টিকিট পাওয়া অনেক ভোগান্তি। অগ্রিম টিকিট বিক্রি অনুযায়ী ঈদযাত্রা শুরু হবে আরও 5 দিন পর। শেষ দিকের ঝক্কি এড়াতে অনেক পরিবারের নারী শিশু সদস্যরা আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। একটু সুবিধা হয়, একটু ভিড় কম থাকে, এই কারণে যাওয়াটা আর কি ভালো হয়। একটু আগে গেলে আর কি আমাদের জন্য ভোগান্তি কম হয়, পরে তো অবশ্যই ভিড় হবে,
সবার একটা যাওয়ার তাড়া থাকে। ঈদের সময় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ গুণ চাপ বাড়ে রেলের ওপর, যা সামাল দেয়া একেবারে অসম্ভব। এক দশকে শুধু আন্তনগর ট্রেন চালুতেই জোর দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। বিপরীতে বন্ধ হয়েছে ৯৩টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। ফলে স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষের ট্রেনে চড়ার সুযোগ কমেছে, আর ঈদ ঘিরে রীতিমতো যুদ্ধ পরিস্থিতির তৈরি হয় টিকিটের জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে টিসিবি। কম দামে সংসারের অতি প্রয়োজনীয় এসব পণ্য পাওয়ায় সরকারকে সাধুবাদ জানান নিম্ন আয়ের মানুষ। রাজধানীর শ্যামলী ও কলেজ গেটে টিসিবির পণ্য বিক্রির চিত্র জানাচ্ছেন মুদাসির আলী। পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য ভোজ্য তেল, মসুরের ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে টিসিবি। রাজধানীর শ্যামলী ফুট ওভারব্রিজ এলাকায় টিসিবির গাড়ি দেখা মাত্রই চৈত্রের প্রখর রোদে লাইনে দাঁড়ান অসংখ্য মানুষ। বেশি ভিড়, রৌদ্র, এই আর কি অবস্থা। টিসিবি যেভাবে দেয় সেভাবেই দিতেছে। আসছি 10টার সময় বাসা থেকে, আর এই পর্যন্ত দাঁড়ানো আছি রাস্তায়। আমাদের 400 প্যাকেট কার্ড আসে, 400 কার্ড আমরা সেল করে যাই। পুরুষ 200, মহিলা 200। ঊর্ধ্বমূল্যের বাজারে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। পণ্যের মান ও দাম নিয়েও জানান সন্তুষ্টি। সিস্টেমটা খুব ভালো হয়েছে, রোজার মাসে আমাদের খুব সুবিধা হয়েছে। আজকে অনেক সুন্দরভাবে মাল দিতেছে। দোকানেতে বাজারের থেকে ভালো মোটামুটি একটু আয় হচ্ছে। তবে ভিন্ন চিত্র কলেজ গেটে। টিসিবির গাড়ি দেখা গেলেও পণ্য বিক্রিতে অব্যবস্থাপনার দৃশ্য দেখা যায়। কড়া রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও পণ্য দিতে দেরি হওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। আধা ঘন্টা পার হয়ে গেছে, এখনো দেওয়া শুরু করে নাই। ওনাদের ইচ্ছে মতো দিবে, কখন দিবে এখন বলা যাচ্ছে না। এই যে মাপতে আসেন তো দিতেছে না তো। অনেকে মাপে কম দেয়, আপনার এমনকি অনেক জায়গায় যায় মাপলে দেখা যায় আপনার 60 কেজি 5 কেজির ভিতরে আধা কেজি মাল নাই, 300 গ্রাম মাল নাই। পণ্য প্রস্তুত ও প্যাকেজিং এর কারণে কার্যক্রম শুরু করতে খানিকটা দেরি হয় বলে জানান বিক্রেতা। এখানে মাপবো, পরে মাল দিব, তারপরে আমাদেরই আসবে। 12টা বাজে আসছে আর এখন পাইলাম। 11:40 দাঁড়াইয়া এখন মাল পাই। টিসিবির এই কর্মসূচির আওতায় 2 লিটার ভোজ্য তেল বিক্রি হচ্ছে 200 টাকায়, 2 কেজি মসুরের ডাল ও ছোলা 120, 1 কেজি চিনি 70 এবং ভালো মানের খেজুর কেজি প্রতি পাওয়া যাচ্ছে 155 টাকায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়নি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জ্বালানি অবকাঠামোতে 30 দিনের জন্য আক্রমণ বন্ধে রাজি হয়েছেন তিনি। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইউক্রেনের সঙ্গে বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা বন্ধ করার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মঙ্গলবার প্রায় 2 ঘণ্টা ফোনালাপে এসব কথা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। এদিকে ক্রেমলিন জানিয়েছে বুধবার রাশিয়া এবং ইউক্রেন 175 জন যুদ্ধবন্দী বিনিময় করবে এবং রাশিয়ার চিকিৎসা নেওয়া 23 জন গুরুতর আহত ইউক্রেনীয় সৈন্যকে স্থানান্তর করা হবে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দেশ বিদেশে ভূমিকার প্রশংসা। রাজধানী বনশ্রীতে শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। খিলক্ষেতে গণপিটুনিতে আহত ধর্ষক ঢাকা মেডিকেলে ভর্তি। গ্রেনেড হামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। অস্ত্র মামলায় সাজা থেকে খালাস পেলেন বাবর। এবং এই যাত্রায় ট্রেন টিকিটের জন্য অনলাইন যুদ্ধ। প্রথম আধ ঘন্টায় 1.25 কোটি হিট। ঝক্কি এড়াতে আগে ভাগে ঢাকা ছাড়ছেন অনেকে। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।